প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 আয়োজিত টিভিএন ওয়েলনেস অনুষ্ঠানে। সাথে আছি ডক্টর সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটিস ডাক্তার সিএম হাসান। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রি ডায়াবেটিস। আপনারা জানেন যে প্রি ডায়াবেটিস থেকে ক্রমান্বয়ে সেটি ডায়াবেটিসে রূপান্তরিত হতে পারে এবং সে কারণে দেখা যায় অনেক রকম জটিলতা হয়ে থাকে। আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আজকের অতিথির সঙ্গে। দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। স্ক্রিনে হয়তো সেই নাম্বারটি আপনারা দেখতে পাবেন, 6463079828। এই নাম্বারটিতে আপনারা প্রশ্ন করতে পারেন আজকের বিষয়ের উপরে। এবং আজকে আমরা কথা বলবো ডাক্তার সিএম হাসানের সাথে। ডাক্তার সিএম হাসান, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে প্রি ডায়াবেটিস কখন আমরা বলবো যে প্রি ডায়াবেটিস, এই ডায়াবেটিস কখন বলা যায় একজন রোগীকে প্রি ডায়াবেটিস হিসেবে আমরা গণ্য করব? আজকের টপিক যেটা আমরা ডিসকাস করতে চেয়েছিলাম সেটা হলো প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস, এই দুইটা রোগ আমাদের ভিতরে ব্যাপকভাবে দেখা যায়। বলা যেতে পারে যে 40 ঊর্ধ্ব শতকরা 30 থেকে 40 জন বাংলাদেশের ভিতরে প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিসের খুব নিকটবর্তী অবস্থান রক্ত পরীক্ষার মাধ্যমে যেটা নির্ণয় করা হয় সেটা আমরা দেখে থাকি। তো এটা শুধুমাত্র একটা সংখ্যার ব্যাপার না, এর বাইরেও অনেকগুলি রোগ এটার সাথে জড়িত থাকে। তো প্রি ডায়াবেটিসের যে সমস্ত উপসর্গ আমরা দেখি সেগুলি হলো যে সুগার লেভেল সামান্য বেশি থাকে, কিন্তু উপসর্গের ভিতরে সবচেয়ে বেশি কমন হলো যে সকালবেলা উঠে আপনার ক্লান্তি বা টায়ার্ডনেস, উইকনেস, এনার্জি না পাওয়া। এর বাইরে অনেক বেশি পরিমাণে ইনফেকশনের সম্ভাবনা হয়ে থাকে, সর্দি কাশি লেগে থাকে, আর ক্ষুধার পরিমাণ বেড়ে যায়, শরীরের ওজন বেড়ে যায়, তৃষ্ণার পরিমাণও বেড়ে যায়। তো এগুলির সাথে আপনার আলটিমেটলি পুরোপুরি ডায়াবেটিস যখন ডেভেলপ করে তখন শারীরিক দিক থেকে একটা মানুষ অনেকটা দুর্বল হয়ে পড়েন, এই কারণে যে শারীরিক এই অক্ষমতা বা অসুস্থতার সাথে সাথে মানসিক শক্তিটাও অনেকটা কমে আসে। বলা যেতে পারে যে ডায়াবেটিস ইদানিং পুরাপুরি যাদের ডায়াবেটিস তাদেরকে টাইপ 3 ডায়াবেটিস যারা আছে এবং ইভেনচুয়ালি আলঝাইমার রোগে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে ডায়াবেটিসের থেকে পরবর্তীতে আলঝাইমারের ডিজিজ বা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার যে বয়সকালীন অথবা অল্প বয়সেও স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়, সেগুলি ডায়াবেটিসের সাথে অনেক বেশি সম্পর্ক যুক্ত দেখা যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে আলঝাইমারটা টাইপ 3 ডায়াবেটিস। তো এগুলির যেই পরিক্রমায় যেটা খারাপ হতে থাকে সেটা আমরা যদি অ্যানালাইসিস করি যে মাথা থেকে পা পর্যন্ত এটা রোগ, এটা যে শুধুমাত্র একটা শারীরিক রোগ সেটা না, এটার সাথে আপনার মানসিক সাইডটাও জড়িত আছে। যেমন ডিপ্রেশনের পরিমাণ 10 থেকে 20 ভাগ বেড়ে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া এবং পরবর্তীতে মানসিক শক্তি হারানো এবং কর্মক্ষমতা হারায় যাওয়া, এগুলি কিন্তু ডায়াবেটিস রোগের মধ্যে পড়ে। এই জন্য প্রশ্ন হয় যে অনেকে ডায়াবেটিসের ভিতরে কোনো উপসর্গ নাই, কেন এতগুলি ডায়াবেটিসের ওষুধ খাওয়া হবে? তো মাথা থেকে পা পর্যন্ত যদি বিশ্লেষণ করা যায় তাহলে বলা যেতে পারে যে আমাদের বয়সকালে যে স্মৃতিশক্তি নষ্ট হয় এবং শ্রবণ শক্তি নষ্ট হয়, এইটার সাথে কিন্তু ডায়াবেটিসের খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে। আমরা সাধারণত একটা হিয়ারিং এইড লাগাই, সেটাকে সমাধান করার চেষ্টা করি। তো অনেক ক্ষেত্রে ডায়াবেটিসটা একটু উজ্জ থেকে যায় বা অগ্রাহ্য করা হয় ডায়াবেটিসের চিকিৎসাটাকে। তো এই জন্য শুধুমাত্র ইএনটি ডাক্তার দেখাবার সাথেই মানে এই সমস্যার সমাধান না, দেখতে হবে যে আমাদের ডায়াবেটিসের A1C লেভেল কত থাকে। সাধারণত 8-এর কাছাকাছি থাকলে আপনার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় অনেক দ্রুত গতিতে। এটা এক ধরনের পেরিফেরাল নিউরোপ্যাথি বা পায়ের হাতের যেই সেন্সেশন যেগুলি নষ্ট হয় আপনার নিউরোপ্যাথির কারণে, সেটারই একটা ধরন যেটা আপনার স্মৃতিশক্তি এবং শ্রবণ শক্তি দুইটাকেই দুর্বল করে দেয়। এরপরে আছে চোখের সমস্যা ডায়াবেটিসের কারণে, যে আমরা চোখের মধ্যে ছানি পড়াটা অনেক বেশি দেখতে পাই, কিন্তু
চোখের যে লেন্সের পিছনে যেই রেটিনা নামে যেই জিনিসটা রয়েছে, যেখানে আমরা আসলেই লাইটটাকে প্রসেসিং করে থাকি, যেটার সাথে মগজের কানেকশন আছে অপটিক নার্ভের মাধ্যমে, সেই রেটিনোপ্যাথি নামেও একটা রোগ, যেটা সর্বোচ্চ লেভেলে চলে গেলে তখন আমাদের লেজার থেরাপির মাধ্যমে এখানে জায়গায় জায়গায় পুড়িয়ে সেটার চিকিৎসা করানো হয় লেজার রশ্মির মাধ্যমে। কিন্তু তার আগের পর্যায়ে চোখের ভিতরেই কিছু কিছু রক্তপাত হয়। তো এগুলি ডায়াবেটিসের A1Cর সাথে খুব গুরুতরভাবে যোগাযোগ রয়েছে। জি। এরপরে যদি আপনি আরেকটু নিচের দিকে নামেন, তাহলে দেখা হুম। যাবে যে মুখের ক্যাভিটির ভিতরে বিভিন্ন রকম ইনফেকশন হয়, দাঁতের ইনফেকশন, মাড়ির গোড়ার ইনফেকশন। হুম, হুম। এগুলি ডেন্টিস্টরা অনেক সময় চিকিৎসা করে এবং আমরা মনে করে থাকি যে ডেন্টিস্ট এই সমাধানটা দিবে, কিন্তু সেক্ষেত্রে ডায়াবেটিসটা আবারও অগ্রাহ্য হয়ে যেতে পারে। এই জন্য ডায়াবেটিস কন্ট্রোলটা বেশি মানে প্রয়োজনীয় দাঁতের চিকিৎসার সাথে সাথে। জি। তারপরে যদি আরেকটু নিচের দিকে যান, আপনি গলার ভিতরে যে বৃহৎ রক্তনালী রয়েছে, যেটা হৃৎপিণ্ডের সাথে মগজের কানেকশন করে, ক্যারোটিড আর্টারি গুলি, এগুলি আমাদের শতকরা 80-90 ভাগ আমার অফিস প্র্যাকটিসের ভিতরে মানুষের 15 থেকে 40-50 ভাগ ব্লক থেকে যায় দুই পাশেই, ডানে বাঁয়ে। তা এদেশে যদিও এটার ব্যাপারে স্টেন্ট লাগাবার ব্যবস্থা আছে যখন এটা 80% উপরে যায় বা 70% উপরে যায়, কিন্তু তার আগ পর্যন্ত এই যে রক্ত সরবরাহ কমে গেল, এর ফলে আমাদের স্ট্রোক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেশি হয়ে থাকে। তো তারপরে আমাদের আসে হৃদরোগের কথা। সেখানে হৃদরোগের যত হৃৎপিণ্ডের রক্তনালী সেগুলি সংকুচিত হতে শুরু করে যখন ডায়াবেটিস আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, এবং সেক্ষেত্রে যখন স্টেন্টের মাধ্যমে চিকিৎসা হয় এবং পরবর্তীতে স্টেন্ট লাগাবার পরে আমরা অনেক সময় একটা আশ্বস্ত হই যে এরপরে আমাদের আর চিকিৎসার প্রয়োজন নাই, নতুন স্টেন্ট লাগানো হয়েছে। কিন্তু ডায়াবেটিস যদি আপনার A1C 3 মাসের গড় যদি 8-এর কাছাকাছি থাকে, তাহলে স্টেন্ট গুলিও কিন্তু অনেক দ্রুত গতিতে সংকুচিত হয়ে যায় এবং চর্বি জমে যায়। এবং আরো পরবর্তীতে বাইপাস সার্জারি নামে বুক কেটে যে চিকিৎসা করা হয় রক্তনালী নতুন জি। সংযোজনের মাধ্যমে, সেটা করার পরেও কিন্তু আমরা অনেক সময় আশ্বস্ত হই যে না, বাইপাস সার্জারি হয়েছে, অলমোস্ট নতুন হার্ট লাগানো হয়েছে। এবং মানুষ অনেক সময় অন্যান্য যে ডায়াবেটিসের যে চিকিৎসাটা সেটার করার ব্যাপারে অতটা আগ্রহী থাকে না। কিন্তু যাদের ডায়াবেটিস আবারও কন্ট্রোলের বাইরে অর্থাৎ 8-এর চলে যায়, তখন তাদেরও বাইপাসের যেই নতুন গ্রাফট পা কেটে লাগানো হলো বা হাতের রগ কেটে লাগানো হলো, সেগুলো আবার বন্ধ হওয়া শুরু করে দেয় দ্রুততম গতিতে। যেখানে একটা বাইপাস সার্জারি বা একটা স্টেন্ট 30 বছর পর্যন্ত টিকে থাকার কথা, সেখানে জি। 3 বছর থেকে 10 বছরের ভিতরে আবার গ্রাফট নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে হার্টের পাম্পিং ক্ষমতা, যেটাকে ইজেকশন ফ্র্যাকশন বলে একটা টেকনিক্যাল শব্দ, যেটা 60 জি। থাকার কথা, সেটা তখন কমে আসে, 30-40-এর দিকে আসে। তখন মানুষকে অনেকগুলি ওষুধ খেয়ে জীবন বাঁচাবার চেষ্টা করতে হয়। তবে সেক্ষেত্রে আমাদের আয়ু অনেকটা কমে আসে, যেখানে 90-80 বছর বাঁচার কথা ছিল, সেখানে পরবর্তী 5 বছর থেকে 10 বছর পর্যন্ত বাঁচা সম্ভব কিনা সেটা নিয়ে সংশয় দেখা যায়। তো সেগুলির চিকিৎসা করার জন্য আধুনিক অন্যান্য বিভিন্ন টেকনোলজি, ডিফিব্রিলেটর, পেসমেকার, এগুলি লাগায় সেগুলি চিকিৎসা করা হয়। কিন্তু আমরা আবারও ডায়াবেটিস জি। সেটা খুব বেসিক একটা জিনিস, সেটা আমরা ভুলে যাই। জি। তো তো ডাক্তার সিএম হাসান, যেটা বলছিলাম, আপনি খুব সুন্দরভাবে বিস্তারিত বলছিলেন এবং A1C এর যে মাত্রাটা বলছিলেন সেটার উপরে খুব গুরুত্ব দিচ্ছেন, এবং আমার মনে হয় যে এই বিষয়টা দর্শক আপনাদের জানা উচিত যে আপনাদের যাদের প্রি ডায়াবেটিস বলে আপনারা ইতিমধ্যে চিহ্নিত হয়েছেন এবং একই সাথে যাদের ডায়াবেটিস আছে বলে জানেন, আপনাদের কাছে কিন্তু এই নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এই নাম্বারটি রোগী হিসাবে সকলের জানা উচিত যে আমার A1C কত। এবং ডাক্তার সিএম হাসান যেভাবে বলছিলেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু উনি বলছিলেন যে A1Cর সাথে এটা সম্পর্কিত। তো প্রি ডায়াবেটিস নিয়ে আপনি অনেকটাই বলেছেন। তারপরে আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যারা প্রি ডায়াবেটিস তাদের কিছু উপসর্গের কথা আপনি বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা প্রি ডায়াবেটিক, এই অবস্থা থেকে ডায়াবেটিস যাতে না হয়, মানে পুরোপুরি ডায়াবেটিসের রোগী যাতে না হয়, সেজন্য কি কোনো ব্যবস্থা আছে বা কি করা উচিত যে নিজেকে রক্ষার জন্য, যে আমার যাতে ডায়াবেটিস না হয়? কারণ ডায়াবেটিস হলে তো অনেকগুলো ঝুঁকি একদম সামনে চলে আসছে, না? তো সেটা কিভাবে করা সম্ভব? জি, প্রি ডায়াবেটিসের রোগীদের অধিকাংশ ক্ষেত্রেই শরীরের ওজনের আধিক্য থাকে।
তো সেক্ষেত্রে খুব সহজ একটা টার্গেট হতে পারে যে ওজন কমাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো, হুম হুম আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করা, খাদ্যের পরিমাণ কমায় দেওয়া, 3 বেলার জায়গায় 2 বেলা খাদ্য গ্রহণ করা, অথবা এমন ধরনের খাদ্য খাওয়া যেগুলির মধ্যে আপনার ক্যালোরির পরিমাণ কম থাকে বা সুগারের লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। হুম সেক্ষেত্রে গ্লাইসেমিক ইন্ডেক্স নামে একটা একটা পরিমাপ রয়েছে, জিআই অর্থাৎ অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ হুম হুম এই খাদ্য খাওয়ার ঘন্টাখানেক বা 2 ঘন্টা পরে ব্লাড সুগার লেভেল কি পরিমাণ বেড়ে যাবে সেটার একটা সংখ্যা, যেটা আমরা অনলাইনে খুব সহজে পেয়ে যেতে পারি। সর্বোচ্চ সংখ্যা হলো 100, আর নিরাপদ সংখ্যা হলো 50-এর নিচে। জি নিরাপদ খাদ্য বলতে বোঝায় যেমন শাকসবজি, গ্লাইসেমিক ইন্ডেক্স সাধারণত 20-25-এর ভিতরে থাকে। আপেল, কমলা এগুলিও 30-40-এর ভিতরে থাকে। কিন্তু ভাতের বেলায় সেটা 70-80-85 হয়ে যায়, রুটির বেলায় 95 পর্যন্ত উঠে যায়। হুম হুম এই মাঝামাঝি মুরগির মাংসের মধ্যে এটা 0, বা যে কোনো ধরনের মাংস এবং প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স হলো 0, অর্থাৎ আপনার সুগার লেভেল বাড়বে না, আপনাকে কিছুটা ক্যালোরি দিবে শরীরের ভিতরে, প্রোটিন দিবে, কিন্তু আপনার সুগার লেভেলটা চট করে বেড়ে যাবে না। তো সেই হুম ধরনের খাদ্য জন্য আমাদের কিছুটা মানে লেখাপড়ার প্রয়োজন বা কিছুটা জ্ঞান অর্জন করে রাখা ভালো। হুম হুম রোগীদের ব্যাপারে আধুনিক যে চিকিৎসা সেটার একটা অংশ কিন্তু পেশেন্ট এডুকেশন। আর সেটা হয়তো ডায়েটারি কনসালটেশন থেকে হতে পারে বা ডায়াবেটিসের স্পেশালিস্টের থেকে হতে পারে, হুম অথবা হুম হুম ভিজিটিং নার্স আচ্ছা আচ্ছা দিতে পারে, অথবা স্বশিক্ষিত হওয়ার চেষ্টা করা যেতে পারে অনলাইনে, ইদানিং দেখে হ্যাঁ হয়েছে। তা এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ব্যায়ামের মাধ্যমে আপনার ওজন কমাবার চেষ্টা করা। তো সম্মিলিতভাবে ব্যায়াম এবং খাদ্য বিষয়ক যে সমস্ত পরিবর্তনের কথাগুলি বললাম, এটাকে যদি একসাথে করা যায়, সেক্ষেত্রে আপনার আপনার প্রি-ডায়াবেটিস থেকে ডায়াবেটিসের উত্তরণ আপনি অনেকটা বিলম্বিত করা যাবে বিলম্বিত করা যেতে পারে। হুম হুম এরপরেও আপনার ওষুধের সাহায্য নেওয়া যেতে পারে, যেমন মেটফরমিন মাধ্যমে আপনার যেই প্রি-ডায়াবেটিস অথবা ডায়াবেটিস যেখানে আমাদের বিশেষ করে দক্ষিণ এশীয় জনসংখ্যা হুম অর্থাৎ হুম বাংলাদেশিদের ভিতরে যে আমাদের দেহের সাথে ইনসুলিনের যে কানেকশনটা, সেই হুম হুম কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে যায়। আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ঠিকই রিলিজ হচ্ছে, কিন্তু সেটা বডি টিস্যুর সাথে আপনার কানেকশন হচ্ছে না, যার ফলে বডি টিস্যু অর্থাৎ মাসল, মাংসপেশি, ফ্যাট এগুলি ঠিকমতো মেটাবলিজমের মধ্যে ব্রেকডাউন যে আপনাকে ব্রেকডাউন করতে হবে, হুম সেই হুম প্রক্রিয়াটা আপনার স্লো হয়ে যায়। তো মেটফরমিনের মাধ্যমে এই প্রক্রিয়াটা আপনার কানেকশন করে দেয় ইনসুলিনের সাথে, হুম হুম আপনার বডি টিস্যুর সেই কানেকশনটা সৃষ্টি করে। এছাড়াও প্রি ডায়াবেটিসের ভিতরে অথবা ডায়াবেটিসের ভিতরে ইনসুলিনের যে কোয়ালিটিটা সেটা খুব নিম্নমানের ইনসুলিন আমরা প্রডিউস করে থাকি, বিশেষ করে দক্ষিণ এশীয় জনগণ। তাদের ইনসুলিনের কোয়ালিটিটা খুব নিম্নমানের, যার ফলে প্রচুর পরিমাণে ইনসুলিন আমাদের রক্তে ভেসে বেড়ায় এবং সেগুলি কোনো প্রকার উপযুক্ত পরিমাণে কোন রকম কাজ করে না সুগার কমাবার ব্যাপারে। বরং এগুলির আবার একটা সাইড এফেক্ট হিসাবে ব্লাড প্রেশারের সৃষ্টি হয়। এটা রক্তনালীকে সংকুচিত করে ব্লাড প্রেশার সৃষ্টি করে এবং এর ফলে মানুষের রক্তচাপ এবং ডায়াবেটিস দুইটা একত্রিত হয়ে যায়। আর এর বাইরে ওজন কমাবার জন্য অন্যান্য যেটা অনেক বেশি, যাদের বিএমআই হয়ে গিয়েছে, হুম হুম বেলায় ওজন কোনোভাবেই কমছে না, তাদের জন্য নতুন ধরনের যে ওষুধ GLP-1, এর মধ্যে ওজেমপিক, ট্রুলিসিটি, তারপরে মুনজারো, জেববাউন্ড, উইগোভি, এই সমস্ত হুম হুম ইনজেকশন সাপ্তাহিক একবার দিয়ে আপনার ওজন বেশ খানিকটা কমিয়ে দেওয়া যায়। এর মধ্যে জেববাউন্ড নামে যে ওষুধটা রয়েছে সেটা টিরজাপেটাইড, সেগুলি আপনার 20% পর্যন্ত ওজন কমাতে পারে। তবে নিউ ইয়র্কের পপুলেশনের ব্যাপারে এটা বলা যেতে পারে যে ইন্স্যুরেন্সে এগুলি কখনোই কভার হয় না। ইভেন ডায়াবেটিকের বেলাও এটা কভার হয় না সহজে। তো সেক্ষেত্রে আমাদের এগুলির শরণাপন্ন হওয়া মুশকিল। আর এরপরেও নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল কিছু ইন্টারভেনশন রয়েছে, যাদের বেলায় ধরেন বডি মাস ইন্ডেক্স 30-এর উপরে চলে গিয়েছে অথবা 30-এর নিচে আছে, কিন্তু একটা ছোটখাটো স্ট্রোক হয়ে গিয়েছে বা ছোটখাটো একটা স্টেন্ট লাগানো হয়েছে, তাদের বেলাও ওজন কমাবার ব্যাপারে ইচ্ছা করলে ব্যারিয়াট্রিক সার্জিক্যাল কনসালটেশনের হেল্প নেওয়া যেতে পারে। ইদানিং গ্যাস্ট্রিক বেলুন নামে এক এন্ডোস্কোপির মাধ্যমে পেটের ভিতরে এক ধরনের বেলুন ঢুকিয়ে দেওয়া যায়, যেগুলি আপনার 4 থেকে 6 মাস পর্যন্ত পেটের মধ্যে থাকে এবং আপনার খাওয়ার যে ইচ্ছাটা, ক্ষুধা অনেকটা কমিয়ে দেয়, যার ফলে শতকরা 20% পর্যন্ত ওজন কমানো সম্ভব হতে পারে। তার মানে যাদের
240 পাউন্ড বা 200 পাউন্ড ওজন রয়েছে, তারা 40 পাউন্ড পর্যন্ত ওজন কমাতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে যে অজেম্পিক এবং এর সিমিলার যে সমস্ত ওষুধের যে সাইড এফেক্ট, সেগুলি থেকে হুম, আপনি মুক্ত থাকতে পারবেন। গ্যাস্ট্রিক বেলুন, ইদানিং গ্যাস্ট্রিক বেলুনকে অনেক একটা হুম, আগ্রহ সহকারে দেখা হচ্ছে যে এটার কোনো সাইড এফেক্ট অলমোস্ট নাই বললেই চলে। পেটের ভিতরে একটা জিনিস বসে আছে এবং সবসময় আপনার একটা ফুল স্টমাক ভাব আসবে, যার ফলে আপনি খুব সহজে আপনার সেই খাওয়ার রুচি অতটা থাকবে না এবং আপনি ওজন কমিয়ে ফেললেন। এবং যখন লক্ষ্যমাত্রা অর্জন হয়ে গেল, এটা এন্ডোস্কোপির মাধ্যমে এই বেলুন আপনি বের করে ফেলতে পারেন। জি, এবং এরপরে যাদের সেই প্রক্রিয়াটা সম্ভব হচ্ছে না, তার হুম, বেলায় ব্যারিয়াট্রিক সার্জারি নামে একটা সার্জারি রয়েছে। সেখানে বিভিন্ন টেকনিকের মাধ্যমে স্টমাকের সাথে কোলনের কানেকশন এবং বিভিন্নভাবে স্টমাকের সাইজ ছোট করে দেওয়ার মাধ্যমে আপনার ওজন কমানো সম্ভব হয়। এবং অনেকে করে থাকেন যাদের ওজন 300 পাউন্ডের কাছাকাছি চলে যায়, তারা এই হুম, ধরনের আহ, চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন। তো ডায়াবেটিস কিন্তু এই সমস্ত অধিকাংশ শতকরা 90-95 ভাগ ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু এটা এই সমস্ত লোকের দেহের ভিতরে বেশ কমপ্লিকেটেড অবস্থায় অবস্থান নেয়। হুম, আর- হুম, এবং ওজন যখন বেড়ে যায় তখন মানুষের স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ ঘুমের সময় আপনার নাক ডাকা এবং অক্সিজেনের পরিমাণ দেহের মধ্যে কমে যাওয়া, যার ফলশ্রুতিতে আকস্মিক মৃত্যু অথবা স্ট্রোক এবং হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়া, এগুলিও কিন্তু আপনার বেড়ে যায় ওজন বেশি হওয়ার কারণে। হুম, তো হুম, কোনো সেগুলি চিকিৎসার ভিতরে আপনার স্লিপ অ্যাপনিয়ার পরীক্ষা নিরীক্ষা করে যদি সিপ্যাপ মেশিন লাগানো প্রয়োজন হয়, সেগুলি শরণাপন্ন হওয়া যেতে পারে। খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই স্বাস্থ্যগত এতগুলি যে বর্ণনা দেওয়া হলো, হুম, এগুলো একটা 3-4 বছরের ভিতরে কিন্তু একটা মানুষের দেহে হয়ে যায়। আমরা দেখি বিশেষ করে ইদানিং যে প্রাচুর্যের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রে অবস্থান করি, হুম, সেখানে যেখানে আমাদের খাদ্যাভ্যাসের আমরা ইচ্ছামতো খেতে পারতাম না, এখানে এসে আমরা যে কোনো পরিমাণে মাংস খাওয়ার সম্ভাবনা সুযোগ এবং যে কোনো পরিমাণে খাদ্য খাওয়ার অভ্যাস আমরা করে ফেলতে পারি। যার ফলে বুঝে ওঠার আগে দেখা যাচ্ছে যে আমরা ইদানিং আমাদের বাঙালিদের মধ্যেও অনেকটা ওবেসিটি দেখতে পাই, যেখানে সেখানে মানুষের ভিতরে। এবং এ ব্যাপারে আমাদের কিন্তু আসলে অনীহা আছে, সচেতনতার অভাব আছে এবং চিকিৎসার ব্যাপারে খুব মানে অল্প পরিমাণে চিকিৎসাই চলে এই সমস্ত ক্ষেত্রে। এবং আমাদের কালচারালি আমাদের চিকিৎসাটা হয় তখনই যখন একটা স্ট্রোক হয়ে গেল বা একটা হার্ট অ্যাটাক হলো, তখন সবাই একই সাথে 4টা-5টা ডাক্তারের কাছে গিয়ে সবকিছু ওভারনাইট কারেকশন করার চেষ্টা করেন। কিন্তু এইগুলি যেই আহ, রোগ, সেগুলি আপনার সহজে আর নিরাময়যোগ্য না। এগুলি হয়তো চিকিৎসার মেইন লক্ষ্য হয়ে থাকে অ্যাটলিস্ট চিকিৎসকদের ক্ষেত্রে হুম, হুম, ক্ষেত্রে যে যাতে করে ভবিষ্যতে 2 নম্বর হার্ট অ্যাটাকটা না হয়, 2 নম্বর স্ট্রোকটা বুঝতে, বা জি, নতুন একটা ব্লক না হয়। কিন্তু অনেকে হুম, মনে হুম, করে থাকেন যে ডাক্তারের কাছে গেলে হয়তো পুরা সমস্যাটা সম্পূর্ণ সমাধান করে দেওয়া সম্ভব। এই জন্য হুম, সেরা ডাক্তার খুঁজেন, সেরা হাসপাতাল খুঁজেন। কিন্তু চিকিৎসা কিন্তু সারা আমেরিকাতে ইউনিফর্ম চিকিৎসা। ক্যালিফোর্নিয়াতে যেই চিকিৎসা হবে, নিউ ইয়র্কেও একই চিকিৎসাই হবে। তো সেক্ষেত্রে আর আমাদের সেটাই। বিভিন্ন জায়গায় মানে এখানে মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝেছি যে রোগী হিসাবে তার যে দায়িত্ব জি, মানে সেটা তো পালন করতে হবে আসলে। কারণ ডাক্তারের কাছে পৌঁছালাম মানেই যে আমার সবকিছু হয়ে যাবে এটা তো সম্ভব না আসলে। অ্যা এটাই এই ধারণাটাই ভুল এবং সব ক্ষেত্রেই আপনি স্টেন্ট বসানোর পরেও একটা বড় দায়িত্ব আছে যে, যে অবস্থায় আছে সে অবস্থাটা মেইনটেইন করা। এটা তো আসলে রোগীর দায়িত্ব। রোগীকে তো অনেক কিছুই মানতে হবে। আপনি যেগুলো অনেকগুলো বিষয় বললেন, জি, খাবার-দাবার থেকে শুরু করে ব্যায়াম সবকিছু। এবং আমি একটা প্রসঙ্গে একটু বলতে চাই, আপনি এর আগেও অনেক অনুষ্ঠানে আমাদের সাথে বলেছেন মেটফর্মিন নিয়ে। তো আপনি বলেছেন যে মেটফর্মিন এর আগে অনেক অনুষ্ঠানে যে পুরুষের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করতে পারে। জি। তো সেক্ষেত্রে মেটফর্মিনের বিকল্প কি আছে? জি, মেটফর্মিনের আসলে মহিলাদের জন্যই এই ট্যাবলেটটা বেশি প্রযোজ্য। পুরুষদের বেলায় এটা যেহেতু মেল হরমোন বা পুরুষদের যে হরমোন থাকে সেইটাকে বাধাগ্রস্ত করে, এই জন্য পুরুষদের বেলায় এটা যদি খাওয়া প্রয়োজন হয়, তাহলে অনেক অল্প পরিমাণে খেলেই, হয়তো 500 মিলিগ্রাম দিনে খেলে, এর বেশি না খাওয়াটাই বেটার হবে। অ্যাভয়েড করা সম্ভব হলে, কিন্তু অ্যাভয়েড করতে হলে আপনাকে আহ তখন খাদ্য খাদ্যাভ্যাস পরিবর্তনটার উপরে বেশি গুরুত্ব দিতে হবে অথবা ব্যায়ামের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, যার ফলে আপনার মেটফর্মিনের চাহিদাটা আপনার শরীরে কম থাকে, যার
পুরা জিনিসটার উদ্দেশ্য হলো যাতে করে আপনার ওজনটা একটু কমানো সম্ভব হয়। তো এর বাইরে খুব একটা সমাধান নাইও আসলে। হুম, হুম। সায়েন্স কখনোই পারফেক্ট হবে না। ভবিষ্যতে নতুন হয়তো আর্টিফিশিয়াল প্যানক্রিয়াস আসছে। নিকট ভবিষ্যতে আমরা দেখব সেটার ফলাফল কি হ্যাঁ, হয়। হ্যাঁ, সেটাই মানে সেটা তো আসলে কখন কি হয়। যাই হোক, তো প্রি-ডায়াবেটিস যাদের বা প্রি-ডায়াবেটিক রোগী যারা তাদের জন্য আ অনেক কিছু করার আছে এবং সেগুলো যদি তারা করতে পারেন তাহলে অনেকগুলো জটিলতা যেটা আপনি শুরুতে বলছিলেন যে মাথা থেকে পা পর্যন্ত অনেক রকম জটিলতা হয় ডায়াবেটিসের। সেগুলো আ প্রতিরোধ করা সম্ভব হতে পারে এবং সেক্ষেত্রে রোগীর সচেতনতা অনেক বড় বিষয় এবং খাবার-দাবার একটা বড় বিষয়। আ আপনি বলেছেন অনেক কিছু যে খাবারের প্ল্যান করা, স্বশিক্ষিত হয়ে নিজে একটা তালিকা করা। এতে অনেক বিষয় আছে। তো ডাক্তার সিয়াম হাসান আমার একটা প্রশ্ন যে যাদের ডায়াবেটিস নিয়ে জটিলতা যদি হয়েই যায়, তো এর মধ্যে আপনি বলেছেন যে স্ট্রোক হতে পারে, চোখের সমস্যা হতে পারে, নানা রকম সমস্যা হতে পারে। এবং আপনি ওজন কমানোর জন্য কিছু পদ্ধতির কথাও বলেছেন। ব্যায়ামের কথা বলেছেন। নতুন কিছু ওষুধের কথা বলেছেন। তো আমি যদি একটা করে ধরি যে এই যে নতুন কিছু ওষুধের কথা আপনি বললেন যে ইনজেকশন যেটা হয়তো ইন্সুরেন্স কাভার করছে না। আ কিন্তু মানে সেটা কি খুব বেশি দামি? বা এটা কি সাধারণের মানে কাছে অনেক বেশি মানে দামি কোনো ওষুধ যেটা তারা সংগ্রহ করতে পারবেন না এত বেশি দামি? জি, আসলে আ আমাদের যেহেতু Ozempic বা অন্যান্য যেগুলো বলছিলেন। ইনজেকশন হুম। গুলি ইন্সুরেন্স যেহেতু এটার চাহিদা অনেক বেশি এবং হুম, হুম, ইন্সুরেন্স হুম। কোম্পানি এটা সরকারি চ্যারিটি মেডিকেড ইন্সুরেন্স এর মাধ্যমেই এটা দেওয়ার চেষ্টা করে থাকে এবং আল্টিমেটলি ফান্ড শেষ হয়ে যায় হয়তো তাদের। যার ফলে ও! অ্যাপ্রুভ করছে না। আর এগুলো হ্যাঁ। অনুযায়ী বলা যেতে পারে যে মাসিক খরচ $700 থেকে $1200 এর ভিতরে মাসিক খরচ হচ্ছে। অনেক। যারা ওই পরিমাণ আয় করে তারা হয়তো এই হুম, হুম, হুম। ইন্সুরেন্স পাবেও না। আর এটার কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি যে আমি শুনেছি যে এটা ইনজেকশন ফর্মে এটা কি মানে ওরাল ফর্মেও আছে? রাইবেলসাস নামে একটা আছে। এটা ওরাল ফর্মে যেটা হুম। ওজেমপিকেরই। কিন্তু ওকে। সেটার কার্যক্ষমতা অনেক কম। ও আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা। সেক্ষেত্রে আপনার ওইটারও দামও আছে মোটামুটি ভালোই এবং সেটা সহজে ইন্সুরেন্সে কভার করে না। তো সেক্ষেত্রে হুম। আপনার টাকাটা ইউজ হলো কিন্তু সেই পরিমাণে আপনি উপকার পেলেন না। মানে আপনি যেটা বলছিলেন যে ওজন কমানো 10 থেকে 20% ওজন কমানো। এটার জন্য আ কয়টা ডোজ নিতে হতে পারে Ozempic এর? আ দীর্ঘমেয়াদী একেক মানুষের ক্ষেত্রে একেক রকম রেজাল্ট পাওয়া জি, যায়। জি। ওজেমপিক কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী না। এটা আপনার GLP-1 হিসাবে যে আপনার আ আছে সেটারও বাইরে আরেকটা আছে GIP-1 ও এই ২ টার কম্বিনেশন আছে সেটার নাম হলো Mounjaro। তো আপনার এই ২ টা অ্যাগনিস্ট যখন থাকে GLP এবং GIP পি তখন সবচেয়ে বেশি আপনার কার্যকর ওজন কমবে। কিন্তু তখন আবার দামটাও অনেক বেশি বেড়ে যাবে। বেশি। দামটা তখন আপনার ১২০০-১৩০০ হতে পারে। একটা সমাধান হতে পারে যে প্রতি সপ্তাহে না নিয়ে মাসে ১ বার ইনজেকশন নেওয়া। আর ২ ও নম্বর সমাধান হলো যে যেহেতু প্রতিটা ইনজেকশনেরই আবার বিভিন্ন মাত্রা রয়েছে। যেমন হুম, হুম। মুঞ্জারো যেমন ২.৫ মিলিগ্রাম দিয়ে শুরু হয়। তারপরে ২.৫ মিলিগ্রাম করে বাড়তে থাকে। অর্থাৎ ২.৫, ৫, ৭.৫ ও তারপর আচ্ছা। জি, তারপরে আপনার ১০, ১২.৫ এবং ১৫ পর্যন্ত যায়। তো হুম, হুম। সেক্ষেত্রে হয়তো ২.৫, ৪ টা দেওয়ার পর কেউ যদি নিজের পয়সা খরচ করতে চান, তাহলে ৫ এর ৪ টা একই দাম। ওই প্রতিটা ইনজেকশনের দাম হলো একই। অধিকাংশ ক্ষেত্রে দামের মেইন কারণ হলো যে ডিসপেন্সিং যে সিরিঞ্জটা তারা বানায়, হুম, সেটা হুম। একটা কস্ট রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো সপ্তাহে না দিয়ে মাসে একটা করে দিলে হয়তো 1/4 আপনি প্রাইস রিডাকশন পেতে পারেন। যেটা আমি অনেক সময় বলে থাকি যে আপনার যখন ইন্সুরেন্স কভার করবে না, তাহলে আপনি যদি কিনতে চান বা হয়তো এটাই লাস্ট ডোজ দিছে বলে দিছে ইন্সুরেন্স থেকে যা দিবে না। হুম, হুম। আপনি সেটা মাসে একটা করেই ইউজ করেন। সেক্ষেত্রে আপনার মন্দের ভালো হিসাবে অন্তত একটা ইনজেকশনে আপনি বেশ খানিকটা ওজনের আপনি আ হুম, হুম। অ্যাডভান্টেজ পেলেন। এছাড়াও ওই সমস্ত ইনজেকশন যারা দেয়, তাদের মধ্যে একটা মানসিক পরিবর্তনও আসে। তারা এক ধরনের বোধোদয় হয় তাদের ভিতরে। তাদের যেহেতু একটা খাদ্যাভ্যাস একটু পরিবর্তনের দিকে চলে গিয়েছে, তখন হুম, হুম। সেটা তাদের মেমোরির ভিতরে এটা ঢুকে যায়। যার ফলে তারা ওই অভ্যাসটাকে ইনজেকশন ছাড়াই কিন্তু ধরে রাখার কিছুটা চেষ্টা করে। সেটা আমি হুম, দেখেছি। হুম, হুম।
তো যার ফলে জি। ধর মাসে একটা ইনজেকশন দিলে আপনার ওই মেমোরি থেকে আপনি কিছুটা নিজেকে সংযত করলেন এবং আপনি মাসে একটা ইনজেকশনও দিলেন। হুম, আপনার হুম। খরচ আপনার 1/4 ওজনটা কমে আসলো। জি, জি, খরচ আপনি 1/4 খরচও সেটা করতে পারলেন। জি। অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, ইন্টার্নিস্ট ডাক্তার সিয়াম হাসান। আমরা কথা বলছিলাম প্রি ডায়াবেটিস নিয়ে। আমরা অনেকটাই আলোচনা করে ফেলেছি এবং আলোচনা করেছি ডায়াবেটিসের বিভিন্ন জটিলতা নিয়ে। বিশেষ করে ডায়াবেটিস থেকে পরবর্তীতে কি, কি সমস্যা তৈরি হতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি। আমরা সাম্প্রতিককালে যেসব ওষুধ ব্যবহৃত হচ্ছে ওজন কমানোর জন্য, আ সেগুলো নিয়ে কথা বলছি। আমি একটু সে বিষয়ে আরো একটু প্রশ্ন করতে চাই ডাক্তার সিয়াম হাসানের সাথে। এই যে ইনজেকশনের কথাগুলো বললেন, তো এগুলোর তো ইদানিংকালে আমার মনে হচ্ছে যে উম বেশ আ রোগীদের মধ্যেও বেশ আগ্রহ বেড়েছে এই ওষুধটির ব্যাপারে। তারাও অনেকে জানেন। তো এক্ষেত্রে আমার একটা প্রশ্ন যে এগুলোর মানে পার্শ্ব প্রতিক্রিয়া কিরকম? মানে সাইড ইফেক্ট কি, কি হতে পারে? মানে বড় কোনো সাইড ইফেক্ট আছে কি? যার যার কারণে ভবিষ্যতে বড় ধরনের কোনো সমস্যা হওয়ার একটা ঝুঁকি থাকে? সাইড এফেক্ট এর মধ্যে আগেই একটা স্ক্রিনিং করে নেওয়া হয় যে মেডুলারি থাইরয়েড ক্যান্সার নামে এক ধরনের বিরল ধরনের থাইরয়েডের ক্যান্সার যাদের ফ্যামিলির ভিতরে আছে তাদের বেলায় এই ইনজেকশনের ব্যবহার করা নিষেধ আছে। এর বাইরে অন্যান্য সাইড এফেক্ট পরিসংখ্যান অনুযায়ী অন্য কোনো রকমের সাইড এফেক্ট নাই, কিন্তু কিছুটা অস্বস্তিকর পরিবেশ হয় অনেক সময়, যে পেটের মধ্যে একটু ব্যথা হয়, অনেকে একটু একটু বমি বমি ভাব আসে। কিন্তু এইটার মাধ্যমেই তো আসলে ওজন কমানো হচ্ছে, খাওয়ার প্রতি আপনার একটা অরুচি সৃষ্টি করে দেওয়া। হুম, পেটের মধ্যে খাওয়াটা দীর্ঘমেয়াদী সময় অবস্থান করে, এর ফলে অনেক সময় কারো কারো পেট কামড়ায়। কিন্তু এটা হলো ছোট একটা পার্সেন্টেজ পপুলেশন। মেজরিটি কিন্তু এটা থেকে যেটা উপকার পাচ্ছে সেই উপকারের একটা পার্সেন্টেজ রয়েছে। যেমন স্ট্রোকের সম্ভাবনা শতকরা 30% কমে যাওয়া, হার্ট অ্যাটাকের সম্ভাবনা শতকরা 30% কমে যাওয়া, এরপরে মৃত্যুর সম্ভাবনা শতকরা 30% কমে যাওয়া, কিডনি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা শতকরা 30% কমে যাওয়া, এবং স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায় যে বয়সের কারণে বা ডায়াবেটিসের কারণে, সেটা হুম, শতকরা 50% কমে যাওয়া। তো এতগুলি উপকার আপনার যখন থাকবে তখন এগুলি হুম, আপনার অপকারটাকে আমার কিছুটা অগ্রাহ্য করা উচিত। আর এর বাইরেও আছে যে যাদের স্লিপ অ্যাপনিয়া নামে রোগ আছে, যাদের ঘুমের মধ্যে নাক ডাকা, সেক্ষেত্রেও আপনার অনেক পরিমাণে ইমপ্রুভমেন্ট হয়ে যায় এই সমস্ত ওষুধ ব্যবহার করলে। হার্ট ফেলিওরের রোগীরা দীর্ঘজীবী হচ্ছে তাদের ওজন কমানোর কারণে বা অন্য আননোন মেকানিজমের কারণে। তো এতগুলি বেনিফিটকে আপনার এইজন্য এগুলোর দাম সেটাই। একটু বেশি আছে। কিন্তু আপনার এগুলি যখন যদি পাওয়া যায় কোনোভাবে, তো হুম, হুম, সেক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে এই সমস্ত ইনজেকশন কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। তারা বাংলাদেশে হয়তো ইউজ করতে পারবেন সেখানে। সেখানে আপনার হুম, হুম, $20, $30 এও এই ইনজেকশন গুলি পাওয়া যায়। সেখানকার মানুষের হয়তো অতটা জানাজানিটা কম এই সমস্ত ওষুধের ব্যবহার বা যা উপকারিতা হুম, সব। হুম, হুম, তো আমেরিকাতে আমাদের সেটাই। রোগীরা অনেকটা শিক্ষিত। তারা এটার একটু সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে ওজন কমানোর বিষয়টা। আর আ যে জটিলতার কথাগুলো বলছিলেন যে স্ট্রোকের ঝুঁকি বা চোখের যে ঝুঁকিটা বললেন যে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আ হার্ট অ্যাটাকের ঝুঁকি, উচ্চ রক্তচাপের ঝুঁকি। তো এই ঝুঁকি তো অনেকগুলো। তো এটা কি এমন যে একই রোগীকে সবগুলি ঝুঁকি একবারে ধরবে? নাকি ধীরে, ধীরে শুরু হয়? মানে অনেকে হয়তো খুব ভয় পেয়ে যাবেন। আবার অনেক ক্ষেত্রে এই ভয় পাওয়াটা ভালো। ভয় পেলে হয়তো সচেতনতাটা বাড়বে। তো স অনেকেই হয়তো আমি যেটা দেখি যে অনেক ডায়াবেটিস রোগী আছেন। তাদের অনেকগুলো সমস্যাই আছে। কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এটা সত্যি যে খুব একটা তারা যে গুরুত্ব দিচ্ছেন সেটা কিন্তু তাদের জীবনযাত্রা বা তাদের অন্যান্য আচরণে বোঝা যায় না এবং তাদের উত্তরটা এমনই হয়। আপনি যেভাবে বলছিলেন যে, "আমি তো ডাক্তারের কাছে যাই। আমি তো হাসপাতালে যাই। আমি তো ওষুধ নিচ্ছি।" তো এক্ষেত্রে এই ঝুঁকিগুলির মধ্যে কোনটাকে আপনি খুবই মানে খুবই বিপজ্জনক মনে করেন? সবচেয়ে বড় বিপজ্জনক হলো যে আপনার চিকিৎসার প্রতি অনীহা।
এবং সেটাই খুব সুন্দর বলেছেন। জি, এরপরে আরো আছে যে যেটা চিকিৎসা দেওয়া হলো সেটাকে আংশিকভাবে ফলো করা, পুরোপুরি না। তারপরে ফলো আপ, হয়তো অ্যাপয়েন্টমেন্ট তারা করছেন না, এবং সিগারেটের ব্যাপক ব্যবহার। আমি যদি বলি যে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এর মধ্যে আমরা বাঙালিরা কিন্তু সবচেয়ে বেশি ইদানিং সিগারেটটাকে ধরে রেখেছি। অন্যান্য জাতির লোক তারা একটু সহজে ছেড়ে দেয়, কিন্তু আমরা কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা সিগারেট টেনে থাকি, যেটা আমরা বেশ কমনলি দেখতে পারি। আর এই যে ডায়াবেটিসের কারণে একটা মানুষের মধ্যে যে আপনি বললেন যে মানুষ হয়তো ভয় পেয়ে যাবে, আসলে কিন্তু ভয় পাওয়ার জিনিস কিন্তু শরীরের মধ্যে লুকানো অবস্থায় আছে। এমন না যে বলার পরে জিনিসটা ঘটে গেল। যেমন ঘটে গেল এক্স্যাক্টলি। ডায়াবেটিসের ভিতরে ক্রিয়াটিনিনের পরিমাণ 1.8 প্রচুর পরিমাণে আমাদের বয়স্ক বাঙালিদের ভিতরে প্রচুর পরিমাণে দেখা যায়। অর্থাৎ কিডনি আপনার আংশিকভাবে চলে গিয়েছে, 40% কিডনি কাজ করছে, এরকম ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী রয়েছে। শুধুমাত্র কিডনি খারাপ হলে, ডায়াবেটিস ছাড়াই যদি শুধুমাত্র কিডনি খারাপ ক্রিয়াটিনিন 1.8 থাকে, সেক্ষেত্রে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি থাকে। তার সাথে যদি আপনার সিগারেট এবং ডায়াবেটিস যোগ দেয়, সেক্ষেত্রে আমাদের জন্য একটা করুণ অবস্থার সৃষ্টি হয়। এই জন্যই আপনি দেখবেন যে আমাদের জনগোষ্ঠী কিন্তু 65 বছরের পরে কিন্তু খুব একটা আমরা ওইরকম বয়স্ক লোক দেখতে পাই না। তার কারণ তারা কোথায় গেলেন? তারা কিন্তু আসলে নাই, তারা আশেপাশে আমাদের নাই। তারা আমাদের ছেড়ে চলে যান অনেকেই অল্প সময়ের ভিতরে। আমরা খুব বয়োবৃদ্ধ, আমাদের কখনো যদি সামাজিক অনুষ্ঠানে যাই, সেখানে আমরা 75 বছর বয়সের খুব কম মানুষকেই দেখতে পাই। তাহলে বাকি যারা ছিলেন তারা কোথায়? তারা কিন্তু নাই আসলে আমাদের ভিতরে। তো এই জিনিসটা কিন্তু আপনি যখন এদেশি কোনো সম্মেলনে যাবেন, হুম। পপুলেশন, সেখানে দেখবেন অনেক বয়স্ক লোক একত্রে বসে তারা আড্ডা মারছে। তো এটা হলো আপনাদের চাওয়ার উপরে নির্ভর করে। কে, যদি কেউ দীর্ঘজীবী হতে চায়, তাকে সেই ব্যাপারে কিছুটা আপনার পরিশ্রম করতে হবে বা মাথা ঘামাতে হবে, কিছুটা হয়তো অর্থ ব্যয় করতে হবে, বা সামাজিকভাবে সহযোগিতা নিতে হবে, মানসিক শক্তি টিকায় রাখতে হবে। আর লাইফস্টাইলটাও তাদের ঘরের ভিতরে, চিকিৎসার প্রতি অনীহার একটা কারণ হলো অনেকে খুব ডিপ্রেসড অবস্থায় থাকেন এই কারণে। সেই ডিপ্রেশনটা অনেক সময় মনের ভিতরে ডিপ্রেশন, অকারণ ডিপ্রেশন, অথবা পারিপার্শ্বিকতার কারণে ডিপ্রেশন। যেমন একটা ঘরের মধ্যে হয়তো দুইজন মানুষ আছেন, একজন আরেকজনের সাথে কোনো মিল নাই, তারা সারা বছর ধরে ঝগড়া করছে, তখন তাদের নিজস্ব স্বাস্থ্য রক্ষার ব্যাপারে তাদের মধ্যে ওইরকম আগ্রহ দেখা যায় না। সামাজিক এই দিকটা হয়তো আমরা অনেকটা অগ্রাহ্য করে থাকি। আমরা অনেক সময় মনে করি যে ব্যাগে ভর্তি করে ওষুধ নিয়ে গেলাম এবং খেলাম, বাস আমাদের শরীর ঠিক হয়ে যাবে বা আমরা দীর্ঘজীবী হয়ে যাব, সেটা না। এখানে বেশ কিছুটা কাজ আমাদের রয়ে গিয়েছে এই ব্যাপারে। তো আমরা গ্রুপ হিসাবে একদল মানুষ কিন্তু আমরা ওইভাবে আহ অতটা কাজ করি না। একজন বয়স্ক যখন অসুস্থ থাকেন, তার যে চিকিৎসার ব্যাপারে বাসার অন্য আরেকজনের মধ্যে দুশ্চিন্তা আমরা খুব একটা দেখি না, হয়তো ছিল এক সময়, এখন এটা আস্তে আস্তে আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। এবং এটা আরো একটু খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, সেটা হলো যে আমাদের মধ্যে এখন ওল্ডার বা এল্ডার অ্যাবিউজও আমরা দেখতে পাই, যে হয়তো বাবা মা আসলেন দেশ থেকে, তারা কিছুটা হয়তো বেনিফিট পাচ্ছেন, তাদের টেক কেয়ার করে, হোম কেয়ার করে, সেই ক্ষেত্রে বাবা মাদের ইচ্ছা অনিচ্ছার কোনো ধার ধারা হইতেছে না। তারা একটা অর্থনৈতিক আয়ের একটা উৎস হিসাবে, বুঝছো? একমাত্র অর্থনীতির অর্থনৈতিক উৎস হিসাবেই ঘরের ভিতরে আছেন আর কি। তাদের সেরকম আর মানে পুরো জিনিসটা একটা আর্থিক সম্পর্কের উপরে চলে যায়। বেশ খানিকটা দেখা যায় এগুলি। আহ সেটাই বাস্তবতা আসলে। সেক্ষেত্রে মানুষের চিকিৎসার প্রতি অনীহা হয়। আর দুই তিনটা জিনিস যেটা আমরা এখনো বলি না, সেটা হলো যে কোলেস্টেরল বেশি থাকে। হুম, অধিকাংশ হুম, ডায়াবেটিসের বেলায় ট্রাইগ্লিসারাইড অনেক বেশি থাকে, 500, 600, 700 থাকে। এগুলির স্পেসিফিক ট্যাবলেট রয়েছে, ইনজেকশন রয়েছে, হুম, হুম। চমৎকার ট্যাবলেট, চমৎকার ইনজেকশন রয়েছে। এগুলিকে ঠিক লক্ষ্যমাত্রায় নিচে নামিয়ে আনাটাও বেশ খানিকটা সহজ হয়ে গিয়েছে ওষুধের কারণে। আচ্ছা। খুব শক্তিশালী ওষুধ আবিষ্কার হয়েছে, যেগুলির হুম, মাধ্যমে হুম। কোলেস্টেরল 300 300 মাত্রার কোলেস্টেরল 30-এ নামিয়ে আনা সম্ভব। তো এক্ষেত্রে আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সে সেটা জানতে হবে যে পরিণতিটা, যে আপনার হাই কোলেস্টেরল নিয়ে ঘুরে বেড়ায় যদি আপনি হাতে সিগারেট নিয়ে চলাচল করেন, তাহলে আপনার কিন্তু 1, 2, 3 বছরের ভিতরে কিন্তু শয্যাশায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা। এদেশে একটা কথা আছে যে যারা শয্যাশায়ী হয়ে যায় রোগে আক্রান্ত হয়ে, তারা কিন্তু আর পরবর্তীতে সহজে উঠতে পারে না, বা হেঁটে চলতে পারে না।
তাদেরকে এই জন্য তাদের জন্য নার্সিং হোম বানানো হয়েছে দেশে ব্যাপক পরিমাণে। তা আমরা কালচারালি কিন্তু নার্সিং হোমে থাকতে অভ্যস্ত না। আমরা পরিবারের অন্যান্য সদস্যদের কাছাকাছি থাকতে চাই, কিন্তু তারা হয়তো সুস্থ যারা তারা হয়তো আমাদেরকে কাছে রাখতে নাও চাইতে পারে। তো এই একটা কনফ্লিক্টের মধ্যে যাওয়ার আগেই আমার মনে হয় চিকিৎসার দিকে আগ্রহ দেখানোটা অনেক সহজ একটা। সেটাই, সেটাই। তো ডক্টর সিয়াম হাসান, আমরা অনুষ্ঠান শেষ করব। আমার একটা ছোট্ট প্রশ্ন। আপনি বলছিলেন ক্রিয়েটিনিনের কথা এবং বলছিলেন যে 1.8। তো ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিক যারা, তাদের ক্ষেত্রে উম কত মাত্রার মানে ক্রিয়েটিনিন থাকলে আপনি সেটাকে মনে করবেন যে কিছুটা নিরাপদ? এটা অবশ্য সংখ্যাটা বয়স সাপেক্ষ। যদি খুব বেশি বয়স যাদের ৬০ এর উপরে যাদের বয়স তাদের 1.2 এর নিচে থাকাটাই হলো সবচেয়ে নিরাপদ। আর হুম, যাদের বয়স একটু ইয়াং থাকে ৩০-৩৫ তাদের হুম। 1.4 পর্যন্ত চলে। তো আচ্ছা, আচ্ছা। 1.8 অনেক বেশি, মানে এটা আপনার আচ্ছা, আচ্ছা। জিএফআর নামে একটা শব্দ আছে। হ্যাঁ, হ্যাঁ। রেগুলার ফিল্ট্রেশন রেট, হুম, সেটা হুম। তখন আমাদের বয়সের সাথে বয়স বাড়লে ওইটা জি। এমনি কমতে থাকে। তো হুম, আমাদের হুম। বয়সের কারণে কিডনির একটা ক্ষয় হয়। জি। ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার ছাড়াই। তো সেটাকে যদি আপনি ফ্যাক্টর ইন করেন হুম, তাহলে হুম। 1.8 কে বেশ খানিকটা অবনতি সাথে আচ্ছা, যেতে পারে আচ্ছা, যে শতকরা ৫০ ভাগ কিডনি অচল হয়ে গিয়েছে। আচ্ছা। কিন্তু এই যে মাত্রাটা বললেন, এটাকে কি কোনোভাবে কমিয়ে আনা সম্ভব? নাকি এটা যে মাত্রায় পৌঁছে যায় সেখান থেকে আর পিছনে ফিরে আসে না? প্রাথমিক পর্যায়ে এটাকে কমিয়ে আবার নরমালের কাছাকাছি নিয়ে আসার জন্য কিছু ওষুধ ইদানিং মার্কেটে রয়েছে। এর মধ্যে ৪ টা ওষুধ আপনার বেশ জার্ডিয়ান্স বা ডাপাগ্লোফ্লোজিন অথবা এম্পাগ্লোফ্লোজিন এই জাতীয় SGLT1 এই গ্রুপের ওষুধগুলি দিয়ে এগুলির চিকিৎসা করা হয় যে ক্রিয়াটিনিনকে ব্যাক টু নরমাল। এরপরেও আছে লোসার্টেন নামে বা লিসিনোপ্রিল এই জাতীয় ওষুধ। আর এর বাইরে রয়েছে কেরেন্ডিয়া নামে এক ধরনের একটা ট্যাবলেট রয়েছে। হুম, হুম। এটা হলো ফাইন রেনন। তো সেগুলি আপনার যদি সম্মিলিতভাবে ব্যবহার করা হয় জি, তাহলে আপনার অবশ্যই যদি ব্যবহার করলে আবার এটা একটু মনিটরিং এর ব্যাপার রয়েছে যে ব্যাপার আছে। রক্ত আচ্ছা, আচ্ছা। পরীক্ষা করতে হবে আপনাকে কিন্তু মানে কোনো মানে খাবার-দাবারে কোনো বিধিনিষেধ আছে কিনা যেগুলো মেনে চললে ক্রিয়েটিন লেভেলটা ক্ষতিগ্রস্ত হবে না? মিষ্টি জাতীয় খাদ্য ডায়াবেটিসের বেলায় যেটার মাধ্যমে ডায়াবেটিসের অবনতি হবে হুম, সেটা হুম। খেলে আপনার ক্রিয়াটিনিনেরও অবনতি হবে। আর অন্য খাদ্য গ্রহণ যেটাতে হাই পটাশিয়াম, যদি কিডনি আপনার 1.8 হয় সেক্ষেত্রে আপনার ফলমূলের ভিতরে অনেক বেশি পটাশিয়াম থাকে বা ব্রোকলির ভিতরে। হুম, হুম। সেক্ষেত্রে আপনার পটাশিয়াম বেশি হয়ে গেলে তখন আপনার হৃদরোগের ইরেগুলার হার্টবিটের মাধ্যমে মানুষের আহ অকাল মৃত্যু হলেও হতে পারে। তবে আপনার খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ক্রিয়াটিনিন ব্যাক টু নরমাল অর টুয়ার্ডস নরমাল অতটা সম্ভব হয় না। কারণ আপনার তো এটা অ্যাকচুয়াল ড্যামেজ হয়ে গিয়েছে। কিডনির অংশবিশেষ আপনার মৃত হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আপনার কিডনিটা আর আগের মতো ফেরত আসবে না। খুব প্রাথমিক পর্যায়ে হয়তো দ্রুত গতিতে যদি চিকিৎসা শুরু করা যায় এবং সেক্ষেত্রে আপনার জার্ডিয়ান্স, ফার্সিগা এবং লোসার্টেন এগুলি দেওয়া, কেরেন্ডিয়া এগুলি হুম, সম্মিলিত হুম। ব্যবহার করলে অনেক সময় আমরা দেখি যে এটা 1.3 তে চলে এসেছে। কিন্তু সেক্ষেত্রে আপনাকে মেটিকুলাসলি এই সমস্ত ওষুধ খাইয়ে যেতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ ক্ষেত্রেই অনেক সময় ইন্সুরেন্স এটা কভার করে না। একটা ব্যাপার হলো যে বাংলাদেশে এগুলি ওষুধ খুব কম দামে পাওয়া যায়। ১০ জি। ভাগের ১ ভাগ দামে পাওয়া যায়। হুম, অনেকে হুম। বাংলাদেশ থেকে নিয়ে আসেন এই ওষুধ। আর এখানে লোকাল ফার্মেসি থেকে সহজে পাওয়া যায় না। ইন্সুরেন্সের অ্যাপ্রুভাল এর কথা বলা হয়। কিন্তু তো আপনি আপনি মনিটরিং এর কথা বলছিলেন যে এইসব ওষুধ গ্রহণ করার সময় কি মানে কি মনিটর করতে হবে? সুগার লেভেলটা মনিটর করতে হবে রেগুলার? পটাশিয়াম লেভেল মনিটর করতে হয়। একটা ওষুধ আছে এর মধ্যে সর্বোচ্চ পটাশিয়াম, আচ্ছা। সেরা ওষুধ সেটার নাম হলো ফাইন রেনন অথবা হুম, হুম। ক্যানেডিয়া। সেগুলিতে আপনাকে পটাশিয়াম ৬ সপ্তাহ পর চেক করতে হয়। যে পটাশিয়াম অনেক সময় সাইড ইফেক্ট হিসাবে উপরে উঠে যেতে পারে। তো আচ্ছা। সেক্ষেত্রে তখন এই ওষুধটা আর ব্যবহার করা যাবে না। কিন্তু এটা আপনাকে কিডনিকে রক্ষা করার এখন মানে ভালো ওষুধ হিসাবেই ব্যবহৃত হয়। হুম, হুম। সবচেয়ে সেরা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। জি। তো ডক্টর সেম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি প্রি-ডায়াবেটিস, ডায়াবেটিস এবং ডায়াবেটিস জনিত যেসব সমস্যা হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতে এবং সেগুলোর ব্যবস্থা নিয়ে আলোচনা করতে। তবে আলোচনায় ডক্টর সিয়াম হাসান যেটা বললেন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে চিকিৎসার ব্যাপারে আগ্রহ থাকা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা
এবং ওষুধপত্র যেভাবে উনি বলেন সেভাবে নেয়া, এবং যেসব স্বাস্থ্যবিধি উনি আরোপ করেন খাবার দাবার সহ ব্যায়ামের, সেগুলোকে যতটুকু সম্ভব মেনে চলা, তাহলেই হয়তোবা অবস্থার উন্নতি হবে বা অবস্থা আর খারাপ দিকে যাবে না। এটা একটা বড় বিষয়। তো ডাক্তার সিয়াম হোসেন, আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। তো দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।